বিসমিল্লাহির রহমানির রহিম। ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির আজকের আরো একটি লাইভ সেশন প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের প্রোগ্রামে যিনি উপস্থিত হয়েছেন উনি একাধারে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এর বাইরে ওনার আরো একটি পরিচয় আছে, উনি সাংবাদিকতাও করেন। বাংলাদেশের একটি জাতীয় দৈনিক পত্রিকার চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রতিনিধি। আর এর বাইরে আমাদের কাছে ওনার সবচেয়ে বড় যে পরিচয়, উনি হচ্ছেন ওনার সেই পরিচয়টা হলো উনি ডেস্টিনি 2000 লিমিটেডের একজন ডাবল সেঞ্চুরিয়ান পিএইচডি এবং অত্যন্ত প্রথিতযশা একজন ব্যক্তিত্ব। সবকিছু মিলিয়ে আজকের এই প্রোগ্রামে আমরা যাকে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন, শিরোনামে আমরা ওনার পরিচয় দিয়েছি। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জনাব জমশেদ আলী। একই সাথে ওনার আরো একটি পরিচয়, উনি কিন্তু একজন সমাজ সেবকও বটে এবং সমাজ সেবার বিভিন্ন কাজের সাথেও উনি সংস্কৃতি এবং সামগ্রিক বিষয়ের সাথে উনি জড়িত আছেন। তো জনাব জমশেদ আলী আজকের এই ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির এই প্রোগ্রামে চাঁপাইনবাবগঞ্জ থেকে অনেক ব্যস্ততা, অনেক কাজের ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের সভা শুরু করছি এবং আজকের এই ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচিতে আপনাকে আমরা স্বাগতম জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই লাইভ প্রোগ্রামে যুক্ত করার জন্য। স্পেশালি থ্যাংক জানাচ্ছি। আজকে মূলত আমরা এখনো ঈদ চলছে, আমাদের ঈদ উল ফিতর আমাদের, অর্থাৎ আমাদের আজকে ঈদের তৃতীয় দিন। তো তৃতীয় দিনে আমাদের লাইভ প্রোগ্রামে আবারও আপনি আমাকে আমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আমি জমশেদ আলী। আপনার নিশ্চয়ই কিছুক্ষণ আগে অনেকগুলো পরিচয় পেয়েছেন, আর নতুন করে পরিচয় দিতে যাচ্ছি না। তো জাস্ট আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আমি নিজেকে অনেক ভালো লাগছে। ধন্যবাদ। 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 যেহেতু আপনি ডাবল সেঞ্চুরিয়ান পিএইচডি মানে ধ্যানে জ্ঞানে শ্রম সময় মেধা অর্থ টোটালটাই এক সময় এই প্রতিষ্ঠানে দিয়েছিলেন এবং ফুল টাইম ক্যারিয়ার হিসেবে ওটাকে নিয়েছিলেন। পরবর্তীতে 12 সালের ক্রাইসিস এবং ক্রাইসিস পরবর্তী সময়ে হয়তোবা আপনি ট্রেডিশনাল বিজনেসে সুইচ করে আজকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তো এই কোম্পানিতে আপনার জয়েনিং হিস্ট্রি, আপনার অতীত ইতিহাস এবং 12 সালের ক্রাইসিস পরবর্তী সিচুয়েশন মোকাবেলা করে আজকে এই যে এত দূর এসেছেন, এই ব্যাপারগুলো নিয়ে যদি একটু অতীতের স্মৃতিচারণ করেন তাহলে আমাদের বিনিয়োগকারীদেরও অনেকগুলো বিষয় বুঝতে সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে জনাব জমশেদ আলী আপনার কাছ থেকে একটি স্মৃতিচারণমূলক বক্তব্য আশা করছি। ধন্যবাদ। ধন্যবাদ মরানুদ্দিন আপনাকে কিছু বিষয় জানার জন্য, আমাকে প্রশ্ন করার জন্য। আসলে প্রত্যেকটা মানুষের কিন্তু কিছু গোল্ডেন এজ থাকে, গোল্ডেন এজ যাকে বলে, মানে সোনালী জীবন বা সোনালী সময় যাকে বলা হয়। তো তার ধারাবাহিকতা আমারও জীবনে একটা সোনালী জীবন ছিল, যখন আমি অনার্স লেভেলে পড়ালেখা করতাম 2004 সাল থেকে। 2004 সাল থেকে 2012 সাল পর্যন্ত এটা একটা গোল্ডেন, মানে গোল্ডেন এজ বা সোনালী জীবন ছিল। এই সময়টুকু পুরোটাই আমি ডেস্টিনির পিছনে সময় দিয়েছি। আমি আমার পড়ালেখার পাশাপাশি আমার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছিলাম কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং, ডেস্টিনি 2020। তো অনেক চড়ে উতরে পাস করে একটা অবস্থান তৈরি হয়েছিল। যেহেতু আপনি নিজে লিখছেন যে ডাবল সেঞ্চুরি পিএইচডি, ডাবল সেঞ্চুরি পিএইচডি কি আসলে ওই একটা কথা আছে ইংলিশে, রোম অরিজিনাল বি লিমিটে, হ্যাঁ, রোম নামের যেমন একদিনে সৃষ্টি হয় না, যেমন এই ডাবল সেঞ্চুরি পিএইচডি কিন্তু একদিনে আসলে তৈরি হয় না। এটা অনেক ইতিহাস, ঘাত প্রতিঘাত তৈরি করে কাজ করে আসতে হয়। যে সময়তে আমরা কাজ শুরু করেছিলাম, আমি 2004 সালে মোটামুটি কাজ শুরু করেছিলাম। 2004 সাল থেকে কাজ শুরু করে হাঁটি হাঁটি পা পা করে অনেকেই তখনকার পরিবেশ কিন্তু খুব খারাপ ছিল। যে সময়তে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে মানুষের ধারণা ছিল না, আসলে মানুষ নেগেটিভ ছিল এবং স্থানীয়ভাবে অনেকগুলো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি মানুষের প্রতারণা করছিল। এই ধারাবাহিকতাই আমি যখন কাজটা শুরু করি তখন একজন শিশু অবস্থায়, অর্থাৎ একটা কথা আছে যে কাদা কাদা যদি হয়, কাদাকে আপনি যা ইচ্ছে তাই বানাতে পারেন, পুতুলা বানাতে পারেন, হাঁড়ি বানাতে পারেন, কলসি বানাতে পারেন। তো আমি আসলে ওই সময়তে কিছু বুঝতাম না। আমি গ্রাম থেকে এসেছিলাম শহরে, এসে আমার একটা অফার পেলাম, দেখলাম যে এখানে পার্ট টাইম পড়ালেখার পাশাপাশি আয় করার সুযোগ রয়েছে।
এই জিনিসটা চিন্তা করে আমি তখন কাজটাকে সিরিয়াসলি ভাবে নিই। আমার পড়ালেখার পাশাপাশি আমার নিড ছিল ওই সময় কিছু আর্ন করার। আমি ভাবলাম যে যেহেতু আমার পড়ালেখার পাশাপাশি আমি যদি কিছু আর্ন করতে পারি তাহলে তো ভালো কিছু। আমার পরিবারকে সাপোর্ট দিলাম। এই সূত্র থেকে কিন্তু কাজটা শুরু করা। তো এই শুরু করতে গিয়ে কাজ করতে গিয়ে অনেকগুলো তখন কিন্তু অনেকগুলো বিষয় বাধা ছিল। যেমন প্রোডাক্ট ছিল না কিন্তু। ভ্যাকসিন ধরে নিতে ওই ধরনের প্রোডাক্ট ছিল না। পরবর্তী সময় কিন্তু অনেকগুলো প্রোডাক্ট নিয়ে তারা কাজ শুরু করছিল। বাট তখন কিন্তু প্রোডাক্ট ছিল না। প্রোডাক্ট ছাড়াই কাজটা শুরু করেছিলাম। এই হাঁটি, হাঁটি পা, পা করতে, করতে এই যে মোটামুটি ২০১২ সালের ব্যবধানে অর্থাৎ আমরা কিন্তু ২০১১ সালের ২০১২ সালের মার্চ মাস পর্যন্ত মোটামুটি কন্টিনিউয়াসলি আমরা ফুল ওয়ার্ক করা শুরু করেছিলাম। এই সময়ের ব্যবধানে আমাদের একটা ভালো অবস্থান তৈরি হলো। তাহলে বিভিন্ন পারিপার্শ্বিকতা সমস্যা অন্তর্ভুক্ত সবাই জানে সব বিষয়গুলো নিয়ে। তো এই পরিস্থিতিতে যখন থেমে যাই তখন কিন্তু আবার একটা দুর্বিষহ জীবন চলে। একটা মানুষের রানিং ইনকাম থাকে। ইনকাম যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু আবার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তো এই অবস্থা থেকে যখন ক্ষতিগ্রস্ত হলাম, যখন মানে আমার টাকাটা থেমে গেল, আর্নের টাকাটা এবং ইনকাম টাকাটা, তখন কিন্তু অনেক মানে বিভিন্নভাবে হতাশাগ্রস্ত ছিলাম। যে আসলে কি করি? কিভাবে আবার নতুন ভাবে লাইফটাকে করে গেল? কারণ আমার জীবনের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সময়, সোনালী যেটা সময় জীবনের, ওই সময়টুকু যেহেতু আমি ওখানে ব্যয় করেছি। আমি চাইলে কিন্তু আবার নতুন ভাবে দাঁড় করানো খুব কঠিন। তারপরেও মনোবলটাকে আমি নষ্ট হতে দিইনি। আমার ছিল প্রচন্ড মনোবল। যে মনোবলের কারণে আমি কিন্তু আবারও নতুন ভাবে আমার ব্যবসা শুরু করছিলাম। তো এই ব্যবসা শুরু করার ফলে আমি আমার জেলাতে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইছি। যেটা আল্লাহর রহমতে অনেক ভালোভাবে চলছে এবং এটাকে আগামীতে সামনে ভালো আরো করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আপনাদের প্রত্যেকের সহযোগিতা দোয়া নিয়ে আমি কাজ চালিয়ে যাচ্ছি। তবে একটা কথা আমার বলবো, যে পৃথিবীতে আপনি যাই কাজ করেন না কেন যদি মন দিয়ে করেন, ভালোবাসা করেন, তাহলে আপনাকে সৃষ্টিকর্তা আছে, উনি আপনাকে ফল দিবেন। আমি যখন নেটওয়ার্ক মার্কেটিং করতাম, রেস্টুরেন্ট কাজ করতাম, তখন কিন্তু মনে প্রাণে ভালোবেসেই করতাম। ভালোবেসে করার ফলে ওখান থেকে যে অভিজ্ঞতা ছিল, যে এনার্জিটা পেয়েছিলাম, যে প্রশিক্ষণ করতেছিলাম, ওই প্রশিক্ষণ কিন্তু কাজে লাগিয়ে আমি আমার বাস্তব মানে নতুন ক্যারিয়ারে এসে আমি কাজে লাগিয়ে এখানেও ভালো করছি আলহামদুলিল্লাহ। তবে এভাবেই আগিয়ে আছি। বাকিটা আহ, বাধা বিপত্তি আসছে, এই বাধা বিপত্তিকে ওভারকাম করে আমি কাজ চালিয়ে যাব। এবং ডেস্টিনির যে বিষয়টা আছে, যে ডেস্টিনির আসলে কিছু অভিজ্ঞতা আছে অনেক কিছু। অনেক কিছু আসলে বলা যাবে, অনেক কিছু বলা যায় না বা বলার সুযোগ হয় না। তবে ডেস্টিনি যে প্ল্যাটফর্মে যে প্ল্যানে আগাচ্ছিল, রাইট একটা প্ল্যাটফর্ম ছিল, রাইট। কিন্তু বাট আমরা আমাদের বিভিন্ন কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। যে ক্ষতিগ্রস্ততা থেকে রক্ষার জন্য আমাদের যারা আজকে হাইল ধরছে নতুন বোর্ড, আমি বলবো তারা সক্রিয়ভাবে যদি আমাদের এই নাবিকটা এই মানে এই কোম্পানিটা যদি সঠিকভাবে তারা অর্গানাইজ করে চালায়, তো আমি বিশ্বাস করি আমাদের সেই আগের যে স্প্রিয়া ছিল, আমাদের যে আগে যে মানে কাজের কর্ম পরিকল্পনা ছিল, সেটা আমরা বাস্তবায়নের ভিতর দিয়ে আমরা ভালো কিছু করবো। এটা আমি বিশ্বাস করি। তো ধন্যবাদ বরুণ সাহেবকে। নেক্সট কথাবার্তা। ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেকগুলো বিষয় জানলাম। বিশেষ করে ক্রাইসিসের পরেও আবার কিভাবে ঘুরে দাঁড়ানো যায়, এটা আপনার কাছ থেকে আসলে শেখার অনেক কিছুই আছে। যে ১২ সালের ক্রাইসিসের পর নতুন করে আবার মনোবল না ভেঙে নতুন করে আপনি আবার ব্যবসা শুরু করেছেন এবং আজকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে নিজেকে দাঁড় করিয়েছেন। তো আপনাদের যেই স্বপ্নের জায়গাটা ছিল, আসলে লাইফের একটা গোল্ডেন টাইম দিয়ে যে অবস্থানটা তৈরি করেছিলেন, সেই জায়গার অবস্থানের বর্তমান সিচুয়েশনটা যদি আমি একটু বলি, আপনি নিশ্চয়ই জেনে আনন্দিত হবেন। হয়তোবা আপনি জানেন, তারপরেও আমি আবার একটু আপনাকে বলছি যে গত ১লা সেপ্টেম্বর ২০২২ বাংলাদেশের আহ, সর্বোচ্চ আদালত থেকে ডেস্টিনি 2000 লিমিটেডের সার্বিক বিষয়গুলোকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য আদালত স্বীকৃত একটা বোর্ড গঠন করে দেওয়া হয় ১লা সেপ্টেম্বর ২০২২।
তো সেই কালের পরিক্রমায় বর্তমানে কিন্তু এখন রাষ্ট্রীয়ভাবে আমাদের এই প্রতিষ্ঠানটি আর গার্জিয়ান লেস বা অভিভাবকহীন নয়, যেটা একটা দীর্ঘ সময় আমরা গার্জিয়ান লেস ছিলাম 12 সালের ক্রাইসিসের পর। তো এই যে গার্জিয়ান লেস অবস্থা থেকে আমরা এখন অভিভাবক সমৃদ্ধ একটা প্রতিষ্ঠানে এসেছি, যদিও কার্যক্রমটাকে এখনো ব্যবসায় রূপান্তর করা সম্ভব হয়নি, কিন্তু ব্যবসায় রূপান্তর করার জন্য যা যা ভূমিকা রাখা দরকার তার কার্যক্রম অলরেডি কিন্তু বর্তমান কোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। এর ভিতরে আমি একটা ছোট ধারণা দিই। যেমন ধরেন, ব্যবসা শুরু করার আগে বেশ কিছু কিন্তু ধাপ আছে। যেমন আমাদের কোম্পানিটা 2012 সালের পর কিন্তু আর অডিট হয়নি। সুতরাং এখন যে ডেস্টিনিকে আমরা দেখছি সেই ডেস্টিনি কিন্তু 2012 সালের ডেস্টিনি। তো 2000 আপনি যেহেতু ব্যবসায়ী মানুষ, আপনি জানবেন বিষয়গুলো। 2012 সালের ডেস্টিনিকে আগে কিন্তু 2024 এ আনতে হবে। আই মিন 12, 13, 13, 14, 14, 15, 15, 16 এভাবে প্রত্যেকটা ফিসক্যাল ইয়ারের অডিট করতে হবে। অডিটের পর তারপরে এজিএম বা অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হবে। দেন বলা যাবে যে এই প্রতিষ্ঠানটা আনুষ্ঠানিকভাবে 2024 সালে এসেছে। এইভাবে সামগ্রিক বিষয়গুলো যদি আমরা পর্যালোচনা করি এবং এভাবে সামগ্রিক বিষয়গুলো যদি আমরা একটু যাচাই বাছাই করি, সেক্ষেত্রে আমি একটু একটা ব্যক্তিগত কারণে আমি একটু 2 মিনিটের জন্য একটু বিদায় নিচ্ছি। আমি একটু পর আবার আসছি লাইভে। একটা মিনিট। 2 মিনিট, আমি আসছি। ক্যামেরাটা অফ করে দিন। জি, শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি, ক্যামেরাটা অফ করে যান তাহলে ভালো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি। জি, সরি ফর ইন্টারাপশন। আসলে একটা জরুরি কাজ ছিল, এই কাজটা ছোট্ট করে সেরে আসলাম আর কি। এনিওয়ে, তো আমি যে আলোচনায় ছিলাম যে 1 সেপ্টেম্বর 2022 যেই কোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড হয়ে গেল, সেই বোর্ড কিন্তু এখন রাষ্ট্রীয়ভাবে 2000 লিমিটেডের কার্যক্রমকে স্বাভাবিক করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে যাচ্ছে। তো তারই ধারাবাহিকতায় আমরা ধারাবাহিকভাবে ওনাদের বোর্ড মিটিং দেখছি। তো এর পাশাপাশি আমি যে জিনিসটা বলছিলাম যে ফিসক্যাল ইয়ারগুলোতে প্রত্যেকটা ফিসক্যাল ইয়ারের অডিট এবং অডিট পরবর্তী সময়ে এজিএম এবং এজিএম করার পর এই প্রতিষ্ঠানটাকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যাবে। এর আগে বেশ কিছু ধাপ যেগুলো আছে সেগুলো কিন্তু ওনারা করছেন। পাশাপাশি এই পরিচালনা পর্ষদের কিন্তু আরো একটা উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি যে ওনারা সম্পদগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু পদক্ষেপ নিচ্ছেন। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমাদের গত 19শে ফেব্রুয়ারি 2024 একটা কাগজ, যেটা নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার পক্ষ থেকে রিসিভ করা হয়, যে কাগজটা ডেস্টিনি 2000 লিমিটেডের পক্ষ থেকে। জি জনাব জামশেদ আলী, আপনি শুনতে পাচ্ছেন কি? সম্ভবত আপনার লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা লাইনে আছি, আপনি আবার আমাদের সাথে যোগ দেন, দেন আমরা আমাদের আলোচনায় চলে আসব।
জি জনাব জামশেদ আলী, আপনি চলে এসেছেন, সম্ভবত লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল। তো আমরা এখন আবার আপনাকে কানেক্ট করে নিচ্ছি। জি, এখন শুনতে পাচ্ছেন তো? জি, শুনতে পাচ্ছি। তো যে জিনিসটা বলছিলাম যে বর্তমান পরিচালনা পর্ষদ স্বাভাবিক কার্যক্রম কন্টিনিউ করার পাশাপাশি ওনারা সম্পদগুলো রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু বিভিন্ন ভূমিকা নিচ্ছেন। তো সেই ধারাবাহিকতায় গত 2000 এই গত ফেব্রুয়ারির 17 তারিখ কুমিল্লা বিভাগের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর এই বোর্ডের পক্ষ থেকে যিনি চেয়ারম্যান আছেন ওনার স্বাক্ষরিত একটি কপি পাঠানো হয়। কি পারপাসে আপনি জানেন নিশ্চয়ই, যেহেতু আপনি একজন পিএইচডি, আপনি নিশ্চয়ই জানেন যে কুমিল্লাতে আমাদের কিন্তু একটা কোল্ড স্টোরেজ আছে, বন্দিশাহী কোল্ড স্টোরেজ, যেটা প্রায় যদি আমরা আপনাকে কয়েকটা জিনিস একটু তথ্য দিই, যেমন জেলা কুমিল্লা, উপজেলা বুড়িচং, ইউনিয়ন হলো ভেরেলা, ভেরেলা ইউনিয়ন। সেখানে আপনার গত 2024 সালের 17 ফেব্রুয়ারি যে চিঠিটা ইস্যু করা হয়, সেই চিঠিটা ইস্যু করার কারণ হলো, আমি আপনাকে যদি একটু ধারণা দিই, কক্সবাজারের সড়ক ও জনপথ বিভাগ ওই জায়গা, আমাদের ওই যে বন্দিশাহী কোল্ড স্টোরেজ জায়গা সহ যেটা কিনা হয়েছিল, সেটা সেটা সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে কিন্তু টেক অফ করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, মানে অধিগ্রহণের। তো বর্তমান পরিচালনা পর্ষদের পক্ষ থেকে যখন এই চিঠিটা যায় এবং পরবর্তীতে 19 এপ্রিল 2024 নির্বাহী প্রকৌশলী কুমিল্লা বিভাগ সড়ক ও জনপথ বিভাগ উনি এটা রিসিভ করেন, এবং আমরা আশা করছি যে ওই সড়ক ও জনপথ বিভাগ এই সম্পদ যেটা অধিগ্রহণ করার কথা ছিল, আশা করি তারা এটার করেনি এই চিঠির কারণে। তার মানে কি, ওনাদের এই ভূমিকাগুলোর কারণে এখন সম্পত্তিগুলোও কিন্তু এখন কম বেশি রক্ষণাবেক্ষণের একটা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। তো সম্পদ রক্ষণাবেক্ষণ করার মাধ্যমেই কেবল আমাদের বিনিয়োগগুলো ফেরত নিয়ে আসা সম্ভব, আদারওয়াইজ আমাদের বিনিয়োগের টাকা ফেরত দেওয়াটা এই প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হবে না। তো এই সম্পদ রক্ষার ক্ষেত্রে যে ভূমিকা এই পরিচালনা পর্ষদ নিচ্ছে, সেই ক্ষেত্রে একজন পিএইচডি হিসেবে ডেস্টিনি 2000 লিমিটেডের একজন ডাবল সেঞ্চুরিয়ান পিএইচডি আপনি, এবং যেহেতু ডাবল সেঞ্চুরিয়ান পিএইচডি, নিঃসন্দেহে আপনার টিম থেকে কোটি টাকার উপরে বিনিয়োগ হয়েছে। তো সেই বিনিয়োগের টাকা ফেরতের ক্ষেত্রে আমাদের সম্পদগুলো রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি, যেটার কম বেশি ভূমিকা আমরা বর্তমান পরিচালনা পর্ষদের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো অ্যাজ এ পিএইচডি, অ্যাজ এ ডাবল সেঞ্চুরিয়ান পিএইচডি অফ ডেস্টিনি 2000 লিমিটেড, আপনারা কিন্তু এই প্রতিষ্ঠানের একটা নিউক্লিয়াস। কারণ ডেস্টিনির মূল সেলস যেটা, সেই সেলসটাই আসতে হচ্ছে এই সিনিয়র পিএইচডি লেভেলের বা পিএইচডি লেভেলের যারা আছেন তাদের কাছ থেকে। তো এই সার্বিক বিষয়ে কোম্পানির সম্পদ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বর্তমান পরিচালনা পর্ষদের প্রতি আপনার ব্যক্তিগতভাবে যদি কোনো পরামর্শ থাকে, এবং আপনার ব্যক্তিগতভাবে যদি অ্যাজ এ পিএইচডি আপনার সম্পদ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কোনো বক্তব্য থাকে, বর্তমান পরিচালনা পর্ষদের উদ্দেশ্যে আপনি এই প্রোগ্রামের মাধ্যমে বলতে পারেন। ধন্যবাদ। হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে এরকম যে, যেমন আমি একটা কোম্পানি করেছি, প্রতিষ্ঠান করেছি, এই প্রতিষ্ঠানের মালিক কিন্তু না আমি। যারা কাজ করে তারা কিন্তু অনেকে বেতনে কাজ করে, অনেকে কমিশন হোল্ডার কাজ করে। এজ লাইকে আমি পিএইচডি ছিলাম, আমি কিন্তু এই প্রতিষ্ঠানের কমিশন হোল্ডার না। কাজের বিনিময়ে আমি টাকা নিতাম, পাইতাম না। আমি সেল করে দিতাম, আমি টাকা পেতাম। আমার প্রতিষ্ঠানে যারা কাজ করে অনেকে, যারা সেল করে দিয়ে দিন শেষে কি করে তাদের প্রাপ্যটা তারা নিয়ে যায়। তো আমিও কাজটা করতাম আসলে। যারা এখানে এই কোম্পানিতে যারা শেয়ার হোল্ডার আছে বা পরিচালক পর্ষদ আছে, তাদেরকে আসলে নলেজ বা কোনো পরামর্শ দেওয়া, এটা আমাদের জন্য আসলে নিশ্চয় মানে এটা ক্ষুদ্র বিষয় হবে, এটা দেওয়াটা ঠিকও হবে না। তারপরও আমার বিষয় আমি বলবো এটা যে, যেহেতু আমি ভুক্তভোগী, সেক্ষেত্রে ভুক্তভোগী বলতে যে আমার টিমে অসংখ্য বিনিয়োগকারী আছে, যারা অনেক সময় অনেক হতাশাগ্রস্ত থাকে, বিভিন্ন কথা বলে যে ভাই আমাদেরকে বিনিয়োগটা ব্যাক পাবো বা কি অবস্থা, অনেক কিছু আছে। তো এক্ষেত্রে আমার মানে চাওয়া হবে যারা আমাদের বর্তমান ম্যানেজমেন্ট আছে, যে আসলে মানুষ, এই একটা কথা যে পথ কখনো পথিক সৃষ্টি করতে পারে না, পথিক কি সৃষ্টি করে, পথ সৃষ্টি করে। তো যে কোনো কাজের জন্য আসলে খুব বেশি লোক লাগে না। একটা সংগঠনকে এস্টাবলিশ করার জন্য, দাঁড় করার জন্য যদি হাতে গোনা দুই চারটা ছেলে লোক থাকে, তাহলে কিন্তু কি এই প্রতিষ্ঠানকে ঘুরে ঘুরে দাঁড় করানো সম্ভব। তো যেহেতু এখানে সবকিছু আছে, সকল সেট আপ আছে, ম্যান পাওয়ার আছে, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস ম্যান পাওয়ার। এই ম্যান পাওয়ার যার আছে তার
তো আমাদের কিছু প্রতিষ্ঠানের ডেস্টিন লিমিটেড ম্যান পাওয়ার আছে। তো এই পরিচালনা পর্ষদ যদি ম্যান পাওয়ারটাকে সঠিকভাবে কাজে লাগাতে চাই বা কাজে লাগার চেষ্টা করে, তাহলে খুব বেশি সময় লাগবে না এই আমাদের আবার নতুন ভাবে রিকভারি করে। কিন্তু আমাদের আমি 2022 সাল 23 সাল আমি দেখলাম যে আমাদের ম্যানেজমেন্ট যারা আসছে বা যারা কাজ করছে বা শেয়ার হোল্ডার আছে, তাদের ভিতরে কর্ম স্পিরিটটা অনেকটা কম আমি দেখি। তারা কি যে ভাবে তারা আমাদের ভিতরে যে ড্রিমটা দেখি বা আমরা যতটুকু আশা করি যে আমরা হয়তো বা এখান থেকে আবার নতুন ভাবে কাম ব্যাক করবো, আমাদের স্বপ্ন পূরণ হবে, অথবা শেয়ার হোল্ডাররা ওই জিনিসটা দেখতে পায় না। না দেখতে পাওয়ার কারণে তারা দেখি যে তাদের কাজের ছিল। আমি অনেক সময় দেখি যে তাদের কর্মস্পৃহাটা অনেকটা ঘাটতি। যদি আজকে ঘাটতি না থাকতো তাহলে আমাদের একটা প্রতিষ্ঠান সরকারি ভাবে, সরকার কিন্তু আমাদের এই রেস্টুরেন্টকে চালার জন্য কোন ধরনের বাধা নিষেধ নাই। আর টোটালি হাইকোর্ট থেকে কি দিয়েছে, মানে নতুন বোর্ড করে দিয়েছে বিচার, মানে আমাদের হাইকোর্ট থেকে যেহেতু আপনার কি করেছে, পরিচালনা পর্ষদ তৈরি করতেছে। এরপরে তো আর কিছু থাকে না। তো সরকারের সদিচ্ছা যে না থাকলে তো এটা করে দিত না। যেটা সরকারের সদিচ্ছা আছে, এখন যদি আমি আপনি কাজ না করি, তাহলে কিন্তু কেউ কখনো কারোর কাজ করে দিবে না। আর আমরা যে জিনিসটা আছে যে আমার এখানে রেস্টুরেন্টে অনেক শেয়ার হোল্ডার আছে। আসলে শেয়ার হোল্ডাররা মানে এই প্রতিষ্ঠান চালানোর জন্য যে ধরনের মানে মানে যে ধরনের ক্যাপাবল হওয়া দরকার, ওই জিনিসটা তাদের ভিতরে ছিল না। তারা ডিপেন্ডেন্ট ছিল কিছু কিছু ব্যক্তি, যেমন আমাদের এমডি স্যার, চেয়ারম্যান স্যার, এদের উপরে ডিপেন্ডেন্ট থাকার কারণে, তারা না থাকার কারণে আজকে প্রতিষ্ঠানটা কিন্তু কি, আর কেউ যে হাল ধরবে এই ধরনের মানে শেয়ার হোল্ডার নাই। আর এই শেয়ার হোল্ডার না থাকার কারণে তারা আজকে প্রতিষ্ঠানে এই 2 বছর হলো আমাদের অনেক কিছু ঝামেলা মেকআপ হয়েছে। এই আপনি যেটা বললেন যে হাইকোর্টে 22 সালের কি দিয়েছেন, হাইকোর্ট থেকে মানে অলরেডি বোর্ড করে দিয়েছে। অথচ আজকে 22 সাল 23 সাল চলে গেছে, হ্যাঁ, 24 সালের এই মার্চ মাস চলে যায়, এপ্রিল মাস যাচ্ছে। অথচ আমাদের যে ধরনের মানে দৃশ্যমান দৃশ্যমান যে ধরনের আমাদের আশার আলো দেখার কথা ছিল, সেটা কিন্তু এখন আমরা পাইনি। আপনি অনেকগুলো কথা শুনেছেন বরং স্যার যে অনেক কিছু দৃশ্যমান plus অনেক আশার বাণী শুনেছেন। বাট আসলে এটা কিন্তু যথেষ্ট না। এটা আমাদের আমরা যারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছিলাম, হ্যাঁ, যারা আমাদের বোর্ডে, তারা প্রত্যেকে কিন্তু নেটওয়ার্কের দিক দিয়ে, টিম ওয়ার্কের দিক দিয়ে এবং তারা লিডারের দিক দিয়ে কিন্তু অর্গানাইজ ছিল। বাট কোম্পানি চালার জন্য তারা ওই ধরনের ক্যাপাবল না থাকার কারণে আজকে আমরা এখনো পিছিয়ে আছি। তো আমার শুধু একটাই মানে থাকবে, আমার দাবি থাকবে, পরামর্শ না, দাবি, যে আমাদের যারা বোর্ড অফ ডিরেক্টর আছে, তারা এই তারা আরো অ্যাক্টিভ হয়ে আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানটা কিভাবে আরো দ্রুত আমাদের একটা দৃশ্যমান এক জায়গায় নিয়ে যায়, এটা একটা আমি চাইবো, তাদের কাছে জোর দাবি দেবো। 2 নম্বর হচ্ছে যে যারা শেয়ার হোল্ডার তাদের প্রাণের কোম্পানি, তারা তো 10 টাকা আমি সেল করি আর ভুবন সেল করো আর এবিসি যে সেল করবো, দিন শেষে আলটিমেটলি তাদের কাছে কিন্তু কি প্রফিটেড হবে। তো তারা যদি আমার মতন অলস হয় বা আমি আমি চিন্তা করছি যেটা সেটা যদি হয়, তাহলে হবে না। তাদেরকে আরো অ্যাক্টিভ হতে হবে এবং যারা বোর্ডে আছে তাদেরকে মানে বাই প্রেসারে রাখতে হবে যে আমরা কাজ করতে চাই, আমার প্রতিষ্ঠানটাকে আমি আরো সামনের দিকে নিয়ে দিতে। এই জন্য তাদেরকে কি কাজ করতে হবে বলেন, আমরা আরো কাজ করবো। আর অনেক সময় আমরা কি করি যে আমি বোর্ডে নাই, তাহলে আমি এটা কাজ করবো না। আমাদের ভিতরে অনেকে জেলাসি কাজ করে। আমাদের এই জেলাসি না করে আমাদের বৃহৎ স্বার্থে আমাদের শেয়ার হোল্ডারদের মূল বিষয় হবে যে আমাদের না চাইতে আমাদেরকে কি করতে হবে, আমাদের বোর্ডের কাছে কমিউনিকেশন করতে হবে, বলেন আমি কি করতে চাই বা আমার কি করা দরকার বা আপনি বলেন আমাকে। এই ধরনের যদি মানসিকতা, অ্যাটিটিউড, অ্যাক্টিভিটি থাকে, তাহলে এই প্রতিষ্ঠানটা কিন্তু আসলে এই যে 22 সাল গেছে, 23 সাল গেছে, এই 24 সালে যে মার্চ গেছে, আমার মনে হয় যে জুন যা সম্ভব হবে না, জুন যা প্রয়োজন হবে না, জুনের আগেই আমরা হয়তো কি করতে পারবো, আমাদের অ্যাক্টিভিটিতে আমার কাজে শুরু করতে পারবো। কারণ সারা বাংলাদেশে কিন্তু আমাদের মতন অসংখ্য লোক কিন্তু পিছিয়ে আছে এখন। যে প্রতিষ্ঠান কামব্যাক করলে আমরা হয়তো কি করবো, আমাদের আবার কার্যক্রম শুরু করবো বা আমাদের, কারণ যেহেতু পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিং স্বীকৃত একটা প্রফেশন, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু স্বীকৃত, সেক্ষেত্রে বাংলাদেশেও সরকার যে নীতিমালা দিয়েছে, এই নীতিমালার আলোকে আমরা কি করতে পারবো, আমরা কার্যক্রম চালু করতে পারবো। কারণ যে কোনো জিনিস আপনি নীতিমালার মধ্যে কাজ করলে তো আপনার কি বাধা দিবেন। তো এক্ষেত্রে আমি বলবো আমার একটাই দাবি থাকবে, যারা শেয়ার হোল্ডার আছে তাদেরকে বলবো যে আপনারা আরো কিভাবে সচ্ছল হন। কারণ আপনারা কিন্তু হাই লেভেলের লিডার ছিলেন, আপনাদের কাছে কিন্তু ওই ধরনের চাপ দেয় না। বাট আমাদের কাছে কিন্তু অসংখ্য চাপ আছে, অসংখ্য মানুষ হাহাকার নিয়ে আছে যে আমি আমার বিনিয়োগটা পাবো কিনা, অনেকে হতাশাগ্রস্ত আছে। কিন্তু আপনাদের কাছে হয়তো অনেকে যায় না বা যাওয়ার সুযোগও নেই। আমি বলবো
আমাদের দিক থাকতে হলো আমরা আপনাদেরকে একসময় ব্লাড হিসেবে কাজ করেছি, আপনাদের রক্ত দিয়েছি, মানে রক্ত যোগান দিয়েছি। সেক্ষেত্রে আমাদের দিকে চিন্তা করে হলো আপনারা একটু মানে অ্যাক্টিভলি এই এই কোম্পানিটাকে অর্গানাইজ করার জন্য এবং আবার নতুন ভাবে ঘুরে দাঁড় করার জন্য আপনারা কাজ করেন। আর বোর্ডকে একটাই বলবো যে আমার মনে হয় যে বোর্ডের যে মিটিং গুলো মাসে একটা হচ্ছে, হ্যাঁ, আমি এটাই দাবি দেবো যে মাসে একটা না, প্রয়োজনে সপ্তাহে করা দরকার। কারণ এই একটা ভাঙ্গর কোম্পানিকে যদি জাগিয়ে নিতে হয়, তাহলে একটা মাসে কোম্পানি একটা বোর্ড মিটিং করে কিন্তু আসলে এই কোম্পানিকে সামনে দিয়ে গেলে অনেক সময় সাধ্য ব্যাপার আছে। কারণ অনেক কিছু সিদ্ধান্ত ব্যাপার আছে, অনেক কিছু বিষয় আছে। এই জন্য ঘন ঘন যদি বোর্ড মিটিং গুলো হয় তাহলে ডিসিশন মেক করার ক্ষেত্রে সুবিধা হবে। তো আমার এটাই এটাই আমার থাকবে, দাবি থাকবে যে আমাদের আরো অ্যাক্টিভ হতে হবে, আমাদেরকে বোর্ড অফ ডিরেক্টর যারা তাদেরকে, এবং যারা শেয়ার হোল্ডার আছে তারাকেও অ্যাক্টিভ হতে হবে। কারণ আলটিমেটলি তাদেরই কোম্পানি, আমরা তো একজন শেয়ার, আমরা তো একজন কর্মচারী, বা আমরা একজন কমিশন হোল্ডার। সেক্ষেত্রে আমাদের ছিল তারা যদি অ্যাক্টিভ হয়, তাহলে আমরা আমাদের ক্যারিয়ারটা প্লাস আমরা যে আমাদের যে লাইবিলিটি গুলো আছে সেগুলো আমরা কি নিষ্পত্তি করতে পারবো। কারণ প্রত্যেকটাই মানুষই চাই তাদের লাইবিলিটি নিষ্পত্তি করতে। তো ধন্যবাদ বড় স্যার আমাকে এই প্রশ্ন করার জন্য। ধন্যবাদ আহ, জনাব জামশেদ আলী, আপনার বক্তব্যটুকু আমরা বুঝতে পারলাম। আসলে 2022 সালের 1 সেপ্টেম্বর বোর্ড হওয়ার পর থেকে এই পর্যন্ত যতটুকু অগ্রগতি হয়েছে, আসলে এর চেয়ে আরো বেশি অগ্রগতি আমরা প্রত্যাশা করেছিলাম বিনিয়োগকারী হিসেবে, এটা সত্য। তবে আমি আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি, যেহেতু বিভিন্ন সময়ে কাজের ফাঁকে যখনই সুযোগ পাই, ফ্রি থাকলেই একটু আলিসের দিকে একটু যে বিষয়গুলো একটু ওভার মানে দেখে আসি। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা দেখছি, যে আমাদের বোর্ড মিটিং বা সামগ্রিক বিষয়গুলোর ক্ষেত্রে আসলে বোর্ড মেম্বারদের আমি আন্তরিকতার কোনো ঘাটতি আমি অন্তত দেখি নাই। কিন্তু ঘন ঘন মিটিং করা বা কন্টিনিউ করা যেটা আমাদের দাবি, আসলে এটা চাইলেও অনেক সময় হয়তো ওনারা করতে পারছেন না কেন। যেমন আমি এই বোর্ডেরই একজন পরিচালক চিটাগাং থেকে আসেন, ভদ্রলোক, ওনার সাথে আমি কথা বলছিলাম, যিনি আমাদের পরিচালক। তো উনি তখন বললেন যে আসলে চট্টগ্রাম থেকে আমরা যখন আসি তখন কিন্তু আমাদের একটা খরচ করে আসতে হয়, যদিও একটা সম্মানী ধরা হয় বোর্ড মিটিং এর জন্য, কিন্তু ওইটা সম্ভবত পেমেন্ট হয় না, ডিউ আছে বিষয়গুলো। তার মানে মিটিং এ আসার জন্য যে আর্থিক যে সংকটটা, সেই সংকটটাও কিন্তু বর্তমান মিটিং গুলো কন্টিনিউ ঘন ঘন না করার একটা কারণ। আমাদের সংকটগুলো দ্রুত সমাধানের ক্ষেত্রে অগ্রগতি কম হচ্ছে, এর অন্যতম কারণ আমি যেটা দেখতে পেয়েছি সেটা হলো অর্থনৈতিক সংকট। তো আমি কিন্তু আপনাকে একটা ওই জিনিসটা বুঝতে পারছি। মনে হচ্ছে আমি একটু এক মিনিট বললি যে আপনি যেটা বললেন যে অর্থনৈতিক যে সংকট, আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই ব্রেক ইভেন পয়েন্ট থাকে কিন্তু, হ্যাঁ? যে কোনো সময় কিন্তু কি হয়, লস হয়, লাভ হয়। তো ওনারা তো লাভগুলো খেয়েছে, আমাদের যারা শেয়ার হোল্ডার ছিল তারা। এখন সেক্ষেত্রে এখন যেহেতু প্রতিষ্ঠান চালার জন্য সরকার তো বোর্ড করে দিয়েছে, সরকারের কোনো বাধা নেই। সেক্ষেত্রে তারা যদি 10 টাকা খরচ করে এই মুহূর্তে যদি কোম্পানিকে ব্যাকআপ দিয়ে এগিয়ে না নেয়, তাহলে তারা শেয়ার হোল্ডার কিসের? আমার এই প্রশ্নটা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তো এর বাইরেও আমি ব্যক্তিগত একটা মতামত আজকে শেয়ার করি আপনার সাথে, যে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড এটা এতদিন ছিল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো আমি মনে করি ডেস্টিনি 2000 লিমিটেডকে এখন পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করার সময় চলে এসেছে। কেন বলছি কথাটা? 2012 থেকে প্রায় 20 সাল পর্যন্ত, তলবিসভা হওয়ার আগ পর্যন্ত আমাদের বিনিয়োগকারীরা কিন্তু প্রচুর পরিমাণে কোশেয়ারে টাকা দিয়েছে ডেস্টিনির মালিক হওয়ার জন্য। তৎকালীন দায়িত্বে যারা ছিলেন, যেমন রফিকুল আমিন সহ আরো যারা যারা ছিলেন তাদের কাছে। তো পরবর্তীতে 2020 সালে তলবিসভা হওয়ার পর থেকে এই আজকের এই ধারাবাহিকতায় যারা আসছেন, এই ব্যক্তিদের পক্ষ থেকেও অতীতে যারা আর্থিক সহযোগিতা করেছে প্রতিষ্ঠানকে, সেই ব্যাপারগুলোও কিন্তু ওনাদের বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। কারণ যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন ডেস্টিনির মালিক হওয়ার জন্য, তারা যদি ডেস্টিনির মালিক হওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে এই বিষয়গুলো যদি ওনারা জানতে পারেন, আমি বিশ্বাস করি এখনো ডেস্টিনিকে আর্থিকভাবে সাপোর্ট দেওয়ার লোকের অভাব হবে না। কিভাবে? যেমন দুইটা ভাবে কিন্তু এই কাজটা করা যেতে পারে। আপনি যতক্ষণ পর্যন্ত এটাকে লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি রাখবেন, আপনি তো নতুন করে শেয়ার বাড়াতে পারছেন না। কিন্তু আপনি যদি এটাকে পাবলিক লিমিটেডে রূপান্তর করে ফেলেন, তাহলে তো এখানে আনলিমিটেড ব্যক্তি এখানে চাইলে শেয়ার হোল্ডার হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আমিও যদি এই সুযোগ পাই আমিও তো শেয়ার নিব।
আপনিও যদি এই সুযোগ পান হয়তো বা আপনিও শেয়ার নেবেন। তাহলে ডেস্টিনির বৈধভাবে শেয়ার কালেকশনের পদ্ধতি এতদিন ছিল না, বিকজ কোনো বোর্ড ছিল না। কিন্তু এখন তো বৈধভাবে শেয়ার কালেকশনের একটা পদ্ধতি হয়ে গেছে। যেমন কোম্পানি আইন অনুসারে যে কোনো প্রতিষ্ঠান যদি যে কোনো যৌথ মূলধনী ফার্ম যদি আর্থিক সংকটে পড়ে, সেই ক্ষেত্রে তারা কিন্তু চাইলে মূলধন সংগ্রহ করতে পারে। কিভাবে? প্রথমে তারা তাদের পরিচালনা পর্ষদ বা মালিক পক্ষের যারা শেয়ার হোল্ডার সবার সাথে ডিসকাস করবে যে আমরা শেয়ার বাড়াতে চাই, আপনারা শেয়ার নেবেন কিনা। যদি মালিক পক্ষের কেউ শেয়ার নিতে আগ্রহী না হন, সেই ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে উন্মুক্তভাবে জনগণের কাছ থেকে কিন্তু শেয়ারের আহ্বান করা যেতে পারে। তো আনুষ্ঠানিকভাবে এই বর্তমান পরিচালনা পর্ষদ যদি জনগণের কাছে শেয়ার আহ্বান করে, আমাদের ৪৫ লক্ষ লোকের কাছ থেকে এই আহ্বান করার পর আমার তো মনে হয় অসংখ্য লোক পাওয়া যাবে যারা কাগজে কলমে ডেস্টিনির মালিক হওয়ার সুযোগ পেলে ডেস্টিনিতে শেয়ার ক্রয় করবে, এটা আমি বিশ্বাস করি। তো সেই ক্ষেত্রে আমাদের বর্তমানে যে আর্থিক সংকটের কথা আমরা শুনছি বা দেখতে পাচ্ছি আলিস সেন্টারের বিভিন্ন কার্যক্রমে, তাহলে তো আর এই অর্থ সংকট তো থাকে না। অবশ্য আমাদের ৪৯ জন মালিক পক্ষের যারা আছেন, ওনারা যদি মনে করেন যে ওনারাই মালিক থাকবেন, নতুন করে আর কাউকে মালিক বানাবেন না, সেক্ষেত্রে হয়তো বা আলাদা হিসাব। কিন্তু আমি মনে করি যে ১২ সাল থেকে ২০ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানকে যারা সার্ভিস দিয়েছে আর্থিকভাবে, এই প্রতিষ্ঠানটাকে এতদূর নিয়ে এসেছে, তারা এই প্রতিষ্ঠানের মালিক হওয়ার স্বপ্নেই টাকা দিয়েছিল। রাইট। যেটাই হোক না কেন, যদিও টাকাটা রফিকুল আমিনকে দিয়েছিল, কিন্তু স্বপ্ন ছিল তাদের ডেস্টিনির মালিক হওয়া। তো এই ব্যক্তিদের পরিমাণ কিন্তু কমপক্ষে ৮-১০ হাজার হবে, ১২ থেকে ২০ পর্যন্ত যারা টাকা দিয়েছে। এই ৮ থেকে ১০ হাজার ব্যক্তিকে যদি কোনো না কোনো ভাবে একটা মালিকানার অপশনে রাখা যায় বা একটা মালিকানার সুযোগ তাদেরকে দেওয়া হবে এরকম আশ্বস্ত করা যায়, তাহলে আমি বিশ্বাস করি এদের কাছ থেকে আরো প্রচুর পরিমাণে আর্থিক সাপোর্ট এই বর্তমান বোর্ড পাবে, যেটাতে তাদের আর্থিক সংকট আর থাকবে না বলে আমি মনে করি। কারণ এইখানে এখনো পর্যন্ত অনেক শুভাকাঙ্ক্ষী আমরা আছি যারা চাই এই প্রতিষ্ঠানটা চালু হোক, এটা আমাদের স্বার্থেই আমরা চাই। তো এখন মালিক পক্ষ যদি এই বিষয়টা বিবেচনা করে এবং এই প্রতিষ্ঠানটা যদি প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে যায়, এক্ষেত্রে প্রথমত এই প্রতিষ্ঠানটা আরো বেশি সিকিউরড হবে আমি মনে করি। কারণ সারা বাংলাদেশে আরো অনেক মানুষ যদি এটার মালিকানায় আসতে সুযোগ পায়, তাহলে এই প্রতিষ্ঠানটার ভিত্তি আরো মজবুত হবে এবং দ্বিতীয়ত এই প্রতিষ্ঠানের আর্থিক সংকটটাও কিন্তু কেটে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের মালিক পক্ষের মনে হয় এই বিষয়টা বিবেচনা করা উচিত। জনাব জামশেদ আলী, এই ব্যাপারে আপনার এজ এ ডাবল সেঞ্চুরিয়ান পিএইচডি ডেস্টিনি 2000 লিমিটেড, জনাব জামশেদ আলী, আপনার এই ব্যাপারে একটি সম্পূরক বক্তব্য আশা করছি। ধন্যবাদ। আসলে ধন্যবাদ যে বিষয়টা আপনি তুলে ধরলেন। মানে প্রত্যেকটা মানুষ কিন্তু কি হতে চাই, আত্মমর্যাদা বাঁচতে চাই, টাকা শুধু না। এবং আপনি এক অংশ ভাগে মালিক হন, তাও বলতে পারবেন যে তখন আপনি ডেস্টিনির কি একজন শেয়ার হোল্ডার না। তো পাবলিক লিমিটেড হলে এটা কিন্তু অনেক বেটার হবে এবং সবচেয়ে ভালো হবে। আপনি যদি কোম্পানিকে সিকিউরিটির জন্য নিয়ে আসতে চান, মাস্ট বি আমাদের পাবলিক লিমিটেড নিয়ে আসতে হবে। আর পাবলিক লিমিটেড আসলে আমাদের আমাদের মতন অসংখ্য লোক যারা স্বপ্ন দেখে ডেস্টিনিকে নিয়ে, তারাও এই মালিকানা থেকে আসতে পারবে। আজকে যেমন আছে, তবে একটা বিষয় আমি বলি আপনাকে, যখন আপনি জি, মালিকানা থেকে আরো বেশি লোক আসবে, তখন কিন্তু এই কোম্পানিটা আরো স্ট্রং হবে। আরো কিছু লোক নিজেকে ওন করবে, যেটা আমার প্রতিষ্ঠান হিসেবে, এবং উনি ওখানে আরো একটু রিসোর্স দিবে। তো সেক্ষেত্রে আমি আপনার সাথে একমত যে এটা প্রাইভেট থেকে পাবলিকে আসা আনা হোক। এবং আহ, আমাদের এমডি রফিকুল আমিন স্যার উনি কিন্তু এই বিষয়গুলো বলছিল যে আমরা এটাকে পাবলিক আগামীতে ১২ সালের পরে হয়তো বা এটাকে আমাদের কোম্পানি প্ল্যান ছিল যে ১২ সালের পরে আমরা একটা পাবলিক লিমিটে চলে যাবো। তো হয়তো বা আমাদের ১২ সাল বয়সের না হয়তো আমাদের একটা accident। তো আমি আবারও দাবি জানাচ্ছি এটা এটা কি প্রাইভেট থেকে পাবলিক লিমিটে আনা হোক, যাতে আমাদের যারা অসংখ্য লোক কিছু না কিছু বিনিয়োগ করছে বিভিন্ন মাধ্যমে, টাকাটা যেভাবে যাক গেছে, বা তাদেরকে যদি বলা হয় যে আমরা পাবলিক লিমিটে আসতে গেলে আমাদের আরো কিছু আপনার বিনিয়োগ লাগবে, হয়তো অনেকেই আছে যারা কি করবে, আগ্রহী করবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। এই কথাটা বলার আরো একটা কারণ, কারণ ১২ সাল থেকে আপনিও প্রতিষ্ঠানের সাথে আছেন, আমিও প্রতিষ্ঠানের সাথে আছি। আমরা কিন্তু অনেক মানুষকে দেখেছি যারা নিজেদের শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে নিজের ইনকাম অন্য জায়গা থেকে পরিশ্রম করে টাকা আয় করেছে।
করে সেই টাকাটা ডেস্টিনিতে দিয়েছে প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য। এটা 12 সাল থেকে আমরা দেখে আসছি, এরকম হাজার হাজার ব্যক্তি আছে। অনেকে হেল্প করছে, প্রেস মুভমেন্টে অনেকে হেল্প করছে, এবং আমি দেখেছি আমার এলাকা থেকেও অনেক লোক শুধুমাত্র ওই যে একটা শেয়ারের অংশীদার হওয়ার জন্য তারা কিন্তু অনেক কষ্ট করে তারা টাকাটা দিচ্ছে। ওই তাদের স্বপ্নগুলো যদি মানে জীবিত রাখা যায় তাহলে প্রতিষ্ঠানের জন্য অনেকটাই ভালো হবে আমি মনে করি। এবং শুধু তাই না, অনেকে কিন্তু সমিতি থেকে লোন নিয়ে, মাইন্ড ইট, ক্যান ইউ ইমাজিন, সমিতি থেকে লোন করে প্রতিষ্ঠানকে টাকা দিয়েছে। আজকে কিন্তু ওই সমিতির লোন ওই ব্যক্তিকে টানতে হচ্ছে, কিন্তু টাকা দিয়েছে কাকে? প্রতিষ্ঠানকে। তাহলে এই ব্যক্তিদের এই যে এত এত শ্রম, সময়, মেধা, অর্থ, এই যে আর্থিক সহযোগিতা, এটার ন্যূনতম একটা মূল্যায়ন যদি তাদেরকে করা হয়, সেই ক্ষেত্রে ডেস্টিনির বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রম পরিচালনার জন্য টাকার সমস্যা হবে, এটা আমি মানে এটা হতেই পারে না আমি মনে করি। এই জায়গাটায় যদি এই ব্যক্তিদেরকে মূল্যায়ন করা হয়, আসলে এই প্রতিষ্ঠানের জন্য অনেক বেশি উপকারী হবে বলে আমি মনে করি। আর তাছাড়া 12 সাল থেকে যারা প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন, এই প্রতিষ্ঠানকে যারা টাকা দিয়ে সহযোগিতা করেছেন, তারা প্রত্যেকে এই প্রতিষ্ঠানের মালিক হওয়ার এখন হক রাখেন বলে আমি মনে করি। আর এই জন্য মালিক পক্ষের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আর্থিক সংকটের ব্যাপারটাকে দূরীকরণ এটা একটা বিষয় মাত্র, কিন্তু ইনসাফের কথা যদি বিবেচনা করেন, এই এতদিন পর্যন্ত যারা টাকা দিয়েছে তাদের বিষয়গুলো অবশ্যই গুরুত্বের সাথে নেওয়া উচিত বর্তমান পরিচালনা পর্ষদের। হ্যাঁ, ওনারা এটা বলতে পারেন যে 20 সালের আগে তো আমরা ছিলাম না, ওই টাকা তো আমাদের হাতে আমরা পাই নাই, এই টাকা তো আমরা পাই নাই, এই টাকা আমাদের হাতে আসে নাই, এটা সত্য। তো এই টাকা আপনাদের হাতে আসে নাই এটা যেমন সত্য, এই টাকাটা ডেস্টিনির উদ্দেশ্যেই দেওয়া হয়েছিল, এটাও সত্য। এখন ডেস্টিনির মালিক পক্ষ হিসেবে রফিকুল আমিন সহ যারা ওই সময় টাকা নিয়েছিলেন, প্রয়োজনে আপনারা তাদের সাথে বসেন, তাদের সাথে বসে আপনারা একটা সিদ্ধান্তে তবে আসেন যে এই টাকাটা কি আপনি করা যে যায়। আপনি যে টপিকটা তুলে ধরেছেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সারা দেশের প্রান্তিক পর্যায়ে কিছু লোক ছিল যারা কোম্পানির মালিকানাশিপ নেওয়ার জন্য যে অফারটা ছিল ওই সময়তে কিন্তু তারা কাজে লাগাইছে, তারা কিন্তু টাকা বিনিয়োগ করেছে। তো এই লোকগুলো আজকে কিন্তু আশা হতো, তারা কিন্তু মানে স্বপ্ন মানে মানে কথা কথা তারা এমন ভাবে মানে নিশ্চয়ই তারা মানে ইয়ে গেছে যে তারা কিন্তু কোনো কিছু পাচ্ছে না, কাকে বলবো কিভাবে এখন নতুন। আমি অনেক সময় শুনেছি যে নতুন বোর্ড এসে বলছে যে আমরা তো জানি না টাকার কথা। তো তারা কিন্তু টাকাটা কোম্পানি দুঃসময়েই দিয়েছিল, হ্যাঁ? তারা সাপোর্ট দিয়েছিল। এখন তাদেরকে যদি কোনোভাবে মূল্যায়ন না করা হয় তাহলে ইনসাফের দিক থেকে আমি বলবো যে এটা এটা ক্ষতির কারণ। অনেক সময় ক্ষোভ থেকে অনেক কিছু হতে পারে। তবে এটা কোনো না কোনো ভাবে তাদেরকে মূল্যায়ন করা দরকার, যে লোকগুলো অন্তত অর্থ দিচ্ছে। এক্ষেত্রে আমিও আপনার সাথে একমত যে তাদেরকে অন্তত কি করা দরকার, কোনো না কোনো ভাবে তাদেরকে মূল্যায়ন করা দরকার। যেভাবে যে পলিসি যেমন আপনি বললেন পাবলিক লিমিটেড আসলে ওগুলোকে শেয়ারে ঢুকে দেওয়া, এরকম এই ধরনের কোন সিস্টেম নিয়ে এসে তাদেরকে অন্তত তাদের তো টাকা দিয়েছে, তারা তো মানে মিথ্যা কথা বলছে না, তাদের সবাই কাগজ আছে, ডকুমেন্টস আছে, সিগনেচার আছে, হ্যাঁ, টাকাটা কে রিসিভ করেছে। তো এক্ষেত্রে যে রিসিভ করেছে তার সাথে হয়তো বা বোর্ড কি করবে যে আপনি যে টাকাটা রিসিভ করেছেন, আপনি কোন কোন পথে খরচ করেছেন, এই বিষয়গুলো হয়তো বা বোর্ড নিতে পারে। তবে একদম উড়িয়ে দেওয়াটা আমার মনে হয় যে মোটেই মানে সমীচীন হবে না। জি, এটা হয়তোবা ঠিক। ওনারা আইনি প্রক্রিয়া যদি বলেন বা কোম্পানি আইনের কথা যদি বলেন, আসলেই ওনারা কিন্তু দায় না নিলেও চলে। বর্তমান বোর্ড যদি আইনি প্রক্রিয়ার কথা বলেন বা কোম্পানি আইনের কথা বলেন, আসলেই ওনাদের রেসপন্সিবিলিটি নাই ওই টাকার ব্যাপারে। কিন্তু ইনসাফের কথা যদি বিবেচনা করেন বা আপনি যদি মানবিকতার দৃষ্টিতে দেখেন, তাহলে অবশ্যই আমি মনে করি অভিভাবক হিসেবে ওনাদের দায়টুকু ওনাদের বিবেচনা করা উচিত। মানে যারা টাকা দিয়েছে তাদের টাকার ব্যাপারটাকে বিবেচনা করা উচিত, ইনসাফের কথা যদি আমরা চিন্তা করি। তো আশা করি বর্তমান পরিচালনা পর্ষদ ইনসাফের দৃষ্টিতে এই বিষয়গুলো বিবেচনা করবেন। এক্ষেত্রে প্রথমত যারা 12 সাল থেকে প্রতিষ্ঠানকে আর্থিকভাবে সহযোগিতা করেছে তাদেরও সঠিকভাবে মূল্যায়নটা হলো। দ্বিতীয়ত, প্রতিষ্ঠানের আর্থিক সংকট যেটা বর্তমান মালিক পক্ষ ফেস করছেন সেটাও আশা করি অনেকটা দূর হয়ে যাবে। তো এবার আমরা আসি আরেকটা অন্য পয়েন্টে, সেটা হলো আমাদের সম্পদগুলো। যেমন আমরা 12 সালের পর থেকে এখনো পর্যন্ত আমরা স্বপ্ন দেখি এবং বিশ্বাস করি যে আমাদের বিনিয়োগের টাকাটা আমরা ফেরত পাবো ইনশাআল্লাহ। এর জন্য প্রধানতম কারণ হিসেবে আমরা বিবেচনা করি যে আমাদের সম্পদ। যেমন ধরেন, আমি যদি উদাহরণ দেই, আমাদের
ফার্ম গেটের যে আনন্দ ছন্দ সিনেমা হল, ঢাকার কথা বলছি। তারপরে ঢাকার মিরপুরে যেই ডেস্টিনি মেডিকেল কলেজের জন্য যে জায়গা কেনা হয়েছিল টেকনিক্যালে, কল্যাণপুরে, যেটা, এটাও একটা বড় জায়গা। তারপরে আমাদের কাকরাইলের পেছনে ডায়মন্ড বিল্ডার্সের জায়গা, তারপরে ঢাকার মাহতাব সেন্টারের পাশে আমাদের জায়গা, এরকম অসংখ্য জায়গা আছে যেই জায়গাগুলো তৎকালীন সময়ে যেটা ক্রয় করা হয়েছিল বর্তমানে তার দাম কয়েক গুণ বেশি, ৮-১০ গুণ বেশিও হয়ে গেছে অনেক জায়গা। তো এই সকল কারণে আমাদের সম্পদগুলোর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। এই জিনিসটার কারণেই আমরা এখনো বিশ্বাস করি যে আমাদের সম্পদ বিক্রি করে হলেও আমাদের বিনিয়োগের টাকা ফেরত দেওয়া এই প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব। তার মানে আমাদের সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করা গেলেই কেবল এই বিনিয়োগের টাকা আমরা ফেরত পেতে পারি। আদারওয়াইজ এই বিনিয়োগের টাকা ফেরত দেওয়াটা এই প্রতিষ্ঠানের পক্ষে কিন্তু সম্ভব না। তার মানে সম্পদ রক্ষাটা এই মুহূর্তে কিন্তু কোম্পানি চালু করাটা যতটুকু জরুরি, পাশাপাশি সম্পদগুলো রক্ষা করাটাও কিন্তু অতটুকুই জরুরি। তো তার কিছু প্রমাণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মালিক পক্ষ বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছেন। যেমন ধরেন, বৈশাখী টেলিভিশনের বিষয়গুলো এখন বর্তমান পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণে কম বেশি, আমি যতদূর জানি। তারপরে আমাদের যে একটু আগে যেটা বলছিলাম যে কুমিল্লার যেই বন্দিশাহী কোল্ড স্টোরেজ, এটা প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে এই বোর্ডের চিঠির মাধ্যমে এটাকে আটকানো হয়েছে। এরকম ভাবে আমাদের সম্পদগুলো কিন্তু এখনো পর্যন্ত শতভাগ রক্ষণাবেক্ষণের রেসপন্সিবিলিটি এই পরিচালনা পর্ষদের হাতে কিন্তু আসেনি। সেই ক্ষেত্রে একজন বিনিয়োগকারী হিসেবে পরিচালনা পর্ষদের কাছে আমরা এই সম্পদ রক্ষণাবেক্ষণের দাবি করতেই পারি, সেই অধিকার আমাদের আছে, কারণ এইখানকার সম্পদ রক্ষণাবেক্ষণের উপরেই আমাদের বিনিয়োগের টাকা ফেরতের ব্যাপারটা জড়িত। তো বর্তমান পরিচালনা পর্ষদের সম্পদ রক্ষার ব্যাপারে আর কি কি ভূমিকা নেওয়া উচিত বলে আপনি মনে করেন একজন বিনিয়োগকারী হিসেবে? আপনার কাছ থেকে আমরা এই বক্তব্যটুকু এখন শুনতে চাচ্ছি, জনাব জামশেদ আলী। আসলে হ্যাঁ, বিনিয়োগকারী হিসেবে আমি যেটা বলবো যে আমাদের অনেকেরই অনেকভাবে বিনিয়োগ আছে, আমারও যেমন বিনিয়োগ আছে। এক্ষেত্রে এই টাকাটা আমরা ফিরতে পাবো কিনা এটা কিন্তু আমরা অনেকটা দৃশ্যমান যে আমাদের যে পরিমাণ আমরা আমাদের ক্যালকুলেশন অনুসারে যে আমাদের যে টাকাটা মানুষের আমরা মানে জনগণের কাছে যেটা প্রতিষ্ঠান নিয়েছে সে অনুসারে যদি কোম্পানির যে ল্যান্ড প্রপার্টি বর্তমানে এখন আছে এই ল্যান্ড প্রপার্টি গুলো বিক্রি করে যদি মনে করে যে আমি দায় মুক্ত হবো প্রতিষ্ঠান, তাহলে কিন্তু ইজিলি সম্ভব। কারণ আমি রাজশাহীর কথা যদি বলি, আমার রাজশাহীতে আমাদের বর্ণালী যে সিনেমাটা যে জায়গাটা কিনেছিল এটা এখন অনেক দাম। তখন যে টাকাটা কিনেছিল এখন মিনিমাম ১০০ কোটি টাকা দাম, অর্থাৎ ১০ গুণ দাম বেড়েছে। তখন হয়তো কিনেছিল ১০ কোটি টাকা। তো এভাবে কিন্তু প্রত্যেকটি জায়গাতেই দাম বৃদ্ধি হয়েছে। সেক্ষেত্রে দিতে পারবে এটা মানে আমার কাছে ক্লিয়ার মেসেজটা। এখন এই দেওয়ার ক্ষেত্রে আমাদের এই যে প্রসেস প্রসেস হচ্ছে যে আজকে কিন্তু ওই আপনার হাতে কিন্তু নাই, সম্পদগুলো কিন্তু রাজনীতি স্কেলের এখন নিয়ন্ত্রণে নেই। তাহলে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য যে কোর্ট থেকে রায় হয়েছে, কোর্ট থেকে রায় যেটা হয়েছে এই রায়টা সঠিকভাবে এখন কাজে লাগিয়ে এবং যেটা প্রসিডিউর যেটা আছে কোর্টের প্রসিডিউর যেটা যে যে জায়গাগুলো যার মাধ্যমে মানে নিয়ন্ত্রণ আছে তাদের কাছ থেকে চিঠি দিয়ে এটা অবমুক্ত করা, করে দেশের নিয়ন্ত্রণ নিয়েছে। যেটা সিস্টেমেটিক ভাবে যেটা করা দরকার সেটা করলে আমার মনে হয় যে দ্রুত যারা বিনিয়োগ করে তারা তাদের আস্থার জায়গাটা ফিরে আসবে, তারা তাদের ফিডব্যাক পাবে, এটা আমি মনে করি। এই জন্য আমাদের কালক্ষেপণ না করে আমাদের যারা ম্যানেজমেন্ট আছে, আমি আবারও বলতে চাচ্ছি যে কালক্ষেপণ না করে আমাদের যারা ম্যানেজমেন্ট আছে হাইকোর্টের যে রাইট দিয়েছে আমাদের সকল সম্পত্তি বুঝে নেওয়ার জন্য, আমাদেরকে সবকিছু প্রসেস কমপ্লিট করেছে। এক্ষেত্রে যদি মানে সঠিকভাবে দপ্তরে দপ্তরে যদি আপনি না দৌড়ান তাহলে কিন্তু আপনার কেউ কখনো কোনো কিছু দিবে না। এই যে কথা ছিল যে যে বাচ্চা না কাঁদলে মা কি দেয় না, দুধ দেয় না। হ্যাঁ, সেম আপনার আপনার জমি আমার কাছে আছে, আপনার ল্যান্ড প্রপার্টি আমার জমি আছে। আমি নিজে থেকে বলবো না যে আপনি নিয়ে যান আপনার জায়গাটা, আপনাকে আসতে হবে ২ বার ৩ বার ঘুরে আমার কাছ থেকে কি যেমনটা বুঝ নিতে হবে। তো এই বুঝ নেওয়ার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা লেন্দি প্রসেস চলছে এবং ওই ধরনের যে ধরনের অ্যাকশন মুখিন প্ল্যান দরকার ছিল সে ধরনের অ্যাকশন মুখিন প্ল্যানটা আমি দেখতে পাই না, আমার কাছে দৃশ্যমান না। তো এক্ষেত্রে আমার একটাই দাবি থাকবে যে এই জায়গাটা এইভাবে যদি আপনি মানে রায় হওয়ার পরও কোর্ট থেকে রায় হওয়ার পরও যদি আপনি এখনো ফেলে রাখেন যে বন্দি শাহ কোরেস্টের মতো যেমন অধিগ্রহণ হয়ে যাচ্ছিল, এরকম আপনার কাগজপত্র থাকা সত্ত্বেও অনেক জায়গায় আপনি দখল নিতে পারবেন, কারণ আপনার বেদখল হয়ে যাবে। এই জন্য আরো সময়
সময় নিক্ষেপণ না করে আমাদের যে অর্থ কমিটি প্লাস যেটা আহ, সম্পদ ও মুক্তকরণ কমিটি যেটা তৈরি করা আছে, এই কমিটিগুলোকে সঠিকভাবে কাজ দিয়ে, কারণ অনেক আছে না যে অনেক কমিটি আছে যারা কাজই পায় না, কি কাজ করবে তার নিজেও বুঝে না। আমি বলবো যে যদি এই কমিটি ওয়াইজ যদি ডিভাইডেশন করে যে কাজে মানে দায়িত্ব দেওয়া দেওয়া হয় যে আপনারা এই সম্পদগুলোকে কিভাবে দ্রুত মুক্ত করা যায় এবং আমাদের নিয়ন্ত্রণে নিয়ে এসে যায়। কারণ আমি আপনাকে একটা জিনিস বলি বন্ধু সাথে, দেশশ্রেণীর সম্পত্তি দেশশ্রেণীর সম্পত্তি কোনো জায়গাতে কেউ জোর করে দখল করে মেরে খাবে এ ক্ষমতা মনে হয় আমাকে পাবলিক কারোর নেই। আমি এটাই বলতে পারি, কারণ প্রত্যেকটা রাইট। জেলাতে দেশশ্রেণীর প্রচুর শক্তিশালী লোক আছে, প্রচুর, যেখানে কেউ ব্যক্তিগত ভাবে কখনো কোনোভাবেই দখল করতে পারবে না বা খেতে পারবে না, এটা আপনি আপনাকে নিশ্চিত দিতে পারি। কারণ রাজশাহীতে যে জায়গা আছে, রাজশাহী যতগুলো ডিস্ট্রিবিউটর আছে দেশগুলি, কেউ ব্যক্তিগত ভাবে শুধু হাইকোর্টের রায়তে কাউন্সিলর যদি বুঝিয়ে নিয়ে যদি বাউন্ডারি দিয়ে সঠিকভাবে মানে সাইনবোর্ড টাঙিয়ে দেয়, কারোর কোনো ক্ষমতা নেই। এই জন্য এটা শুধুমাত্র একটা আমাদের বোর্ডের সদিচ্ছা দরকার, যে আমরা অনেক সময় আমরা কি করি গড়িমসি করি, হয়তো ওই কাজটা করছে ওই কাজটা করছে, হয়তো ওই যাচ্ছে, তো এটা না করে আমাদের যে কমিটি তৈরি করা হয়েছে, যে অর্থ কমিটি, তারপরে আপনার সম্পদ কমিটি, হ্যাঁ, তো এই সম্পদ কমিটি যদি সঠিকভাবে কাজ করে, তাহলে এখানে কতগুলো জমি কিনা আছে যদি ওরকম ধরনের লিস্ট করে, হ্যাঁ, বাই ডে বাই ডে যদি ওয়ার্ক করে, হয়তো দু চার মাসের ব্যবধানে কি এই আইনগত যে প্রক্রিয়া, যেখানে যেভাবে দরখাস্ত দিতে হবে অথবা কোর্ট থেকে কোর্টে যে পেপার সাবমিট করতে হবে, হ্যাঁ, এই জিনিসগুলো যদি করেন তাহলে আমাদের খুব দ্রুত আমাদের আমাদের জমিগুলো আমরা বুঝে পাবো। আর জমিগুলো বুঝ পেলেই অন্ততপক্ষে আমরা আস্থার জায়গাটা তৈরি হবে, এ না জমিতে আমাদের হাতে এখন, আমরা কি করতে পারবো যে কোনো সময় আমাদের যদি আমরা লাইবিলিটি ফ্রি হতে চাই, লাইবিলিটি ব্যাক চাই, তাহলে আমরা আমাদের কাজ শুরু করতে পারবো। কিন্তু এখন তো আমরা এখনো কিন্তু দৃশ্যমান ওই ধরনের কোনো আমরা প্রক্রিয়া আমরা দেখতে পাইনি ম্যানেজমেন্টের কাছ থেকে। এই জন্য আমাদের যারা গ্রুপ পর্যায়ে যারা কাজ করছি বা আমরা যারা কাজ ছিলাম, তারা এখনো কিন্তু কি ওই ধরনের আস্থার জায়গাটা আমাদের তৈরি হয়নি। কারণ আপনি ওই যে কোলেস্টেরল যে কথাটা বললেন, এটা এটা কিন্তু আমাদের হয়তো বা আপনি নিজে জানেন, অনেকেই জানে না কিন্তু বিষয়। তো আমি বলবো যে এটা দৃশ্যমান কিছু হোক, এটা আমরা চাই। এবং দৃশ্যমান অনেক সময় আমরা কেউ বলে অনেক লিডার যে হবে হবে দৃশ্যমান হবে, কিন্তু আর কতদিন সময় নেবেন আপনি? টানা একটা মানুষ একটা একটা জায়গাকে মানে সিস্টেমেটিক ভাবে নিয়ে আসতে আসলে এত লং টাইম সময় লাগে না। তো আমি বলবো যে যেটা প্রসিডিউর আছে, কোর্ট থেকে যেহেতু রায় হয়েছে আমাদের জমিগুলো বুঝে নেওয়ার জন্য, যে ডেভেলপমেন্ট রাইট, কোর্ট থেকে কোর্টের রায়কে কাজে লাগিয়ে এবং যে দপ্তরে আমাদের এইগুলো আছে, আমাদের মানে জিম্মি দেওয়া আছে, তাদেরকে কাগজপত্র সাবমিট করে এগুলো বুঝ নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করবো। কারণ এটা বুঝ না পারলে কিন্তু আমরা যারা বিনিয়োগকারী আছি তাদের কিন্তু এখনো আমাদের আস্থার জায়গাটা তৈরি হবে না যে আমরা আদৌ আমাদের বিনিয়োগ করতে পারবো কিনা। ধন্যবাদ। ধন্যবাদ জনাব জামশেদ আলী। আমরা আজকের আলোচনার শেষ পয়েন্ট দিয়ে এখন শেষ করব। শেষ পয়েন্টটা হচ্ছে, বর্তমান সিচুয়েশনে বিনিয়োগকারী হিসেবে আসলে আমরা যারা আছি, আমাদের আসলে বর্তমানে অনেক কিছুই করণীয় আছে বলে আমি মনে করি। তো ব্যক্তিগতভাবে আমি আমার করণীয় হিসেবে মনে করি, যখন আমি একটু সুযোগ পাই আমি আর্লি সেন্টারের দিকে যাই, বা আমি প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো একটু দেখার চেষ্টা করি, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি বোঝার চেষ্টা করি। তো বিনিয়োগকারী হিসেবে অ্যাজ এ অ্যাজ এন ইনভেস্টর অফ ডেস্টিনি, আসলে বিনিয়োগকারী হিসেবে এই মুহূর্তে আমাদের কি করণীয়, একজন বিনিয়োগকারী হিসেবে আপনার পারসেপশনটা আমাদের সাথে যদি একটু শেয়ার করেন। আসলে বিনিয়োগকারীরা অলওয়েজ ঠিক আছে, হ্যাঁ, বিনিয়োগকারীর ক্ষেত্রে কোন বিনিয়োগকারীকে আপনি যখন যেভাবে ডাকবেন তাই পাবেন। আর বিনিয়োগ করার পর সাথে হলো যাবে, কিন্তু আপনাকে ডাকতে হবে, আপনার কাজ দিতে হবে, কাজ না দিলে সে কখনো নিজে থেকে কি কাজ খুঁজে পাবে না। এই জন্য যারা আমাদের আমাদের যারা ম্যানেজমেন্ট আছে, তারা বিনিয়োগকারীকে যখন যেভাবে ডাকবে আমি মনে করি সেভাবেই তারা পাবে, এটা আমার বিশ্বাস। আমি যেহেতু একজন বিনিয়োগ করি, আমার বিনিয়োগকারীর সাথে আমি যেমন আহ, আমাকে যদি ডাক দেয়, আমি যখনই ডাক দিবে আমি হয়তো বুঝতে পারবো যে কোনো না কোনো গ্রিন সিগন্যাল আছে, আমি চলে যাব। এভাবেই প্রত্যেকে আসবে। আর আমাদের কিছু করণীয় এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা জিনিস, ম্যানেজমেন্টকে উৎসাহ দেওয়া, ম্যানেজমেন্টকে পাশে থাকা। তো আমরা ম্যানেজমেন্টের পাশে আছি, আমি এটাই বলবো আজকের লাইভ প্রোগ্রামের ভিতরে যে ম্যানেজমেন্টের পাশে আছি এবং যে কোনো সময় যে কোনো মেসেজ দিবে, যে কোনো কাজ দিবে, হ্যাঁ, আমি আমার জায়গা থেকে এবং আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চটা সহযোগিতা করবো ম্যানেজমেন্ট আমাদের এই কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিতে। ধন্যবাদ।
জি, ধন্যবাদ। আমি আপনার এই কথার সাথে জাস্ট একটা কথা যুক্ত করতে চাই। আসলে দেখেন, আমি বা আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্তমান পরিচালনা পর্ষদ উনাদের কাজটা উনারা ঠিকই করছেন। কিন্তু ডিস্ট্রিবিউটর লেভেলে যে আসলে আরো একটা কাজ আছে, এই কাজটা কিন্তু ওনাদের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। যেমন ১২ সালের আগের হিসাব যদি করেন, ১ম এ দেখেন বোর্ড মিটিং কিন্তু হতো। হওয়ার পরে বোর্ড মিটিং এ কি শেষ ছিল? না। বোর্ড মিটিং এর পরে আবার ডিস্ট্রিবিউটরদেরকে নিয়ে বসা হতো না? যেমন ধরেন ১২ সালের আগের কথা যদি চিন্তা করেন, তখন কোম্পানির পরিচালনা পর্ষদের মিটিং হতো। হওয়ার পরে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আবার বিনিয়োগকারীদেরকে টাচ করা হতো না বা ডিস্ট্রিবিউটরদেরকে টাচ করা হতো না। তার মানে কিন্তু ২ টা জিনিস জরুরি। এক, মালিক পক্ষের অবস্থান থেকে যেরকম মিটিং করতে হবে, পাশাপাশি মালিক পক্ষের অবস্থান থেকে আবার বিনিয়োগকারীদেরকেও কিন্তু টাচ করতে হবে বা ডিস্ট্রিবিউটরদেরকে টাচ করতে হবে। এই ২ টা জিনিস না ঘটলে কিন্তু স্বাভাবিক কাজ কিন্তু হবে না। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্তমান পরিচালনা পর্ষদের অবস্থান থেকে অর্ধেক কাজ হচ্ছে, মিটিং গুলো কিন্তু কন্টিনিউ হচ্ছে, কিন্তু মিটিং এর পরে ডিস্ট্রিবিউটরদের সাথে যে একটা সংযোগের একটা বিষয়, সেই জিনিসগুলো কিন্তু হচ্ছে না। আর ডিস্ট্রিবিউটরদের সাথে বা বিনিয়োগকারীদের সাথে সংযোগ না হলে কাজটা তো গতিশীল হবে না। যেমন মাঝখানে কিছুদিন আমরা আলিস সেন্টারে ডিস্ট্রিবিউটরদের কিছু কার্যক্রম দেখেছিলাম, পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরাম, বিভিন্ন ফোরামের কার্যক্রম কিন্তু দেখছিলাম। কিন্তু দেখেন এখন কিন্তু এই কাজগুলো আমরা দেখছি না। তো এখন মালিক পক্ষের অবস্থান থেকে দাপ্তরিক কাজের পাশাপাশি বিনিয়োগকারীদেরকে নিয়ে যদি সাংগঠনিক কাজ করা না হয়, তাহলে কাজটা তো গতিশীল হবে না। আমি মনে করি মালিক পক্ষের অবস্থান থেকে দাপ্তরিক কাজের জন্য ওনারা বোর্ড মিটিং বা দাপ্তরিক কাজ যেভাবে করে যাচ্ছেন, পাশাপাশি ওনারা কি কাজ করছেন, প্রতিষ্ঠানের সর্বশেষ কি অবস্থা, কত দূর হলো কাজকর্ম, এগুলো বিনিয়োগকারীদের জন্য কিন্তু জানা দরকার এবং বিনিয়োগকারীদেরকে জানানোর জন্য অন্তত মাসিক হলেও একটা ব্রিফ করা দরকার, একটা ব্রিফিং দরকার, অন্তত একটা প্রোগ্রাম হইলেও বিনিয়োগকারীদেরকে নিয়ে মালিক পক্ষের করা দরকার, যেটা হচ্ছে না। আপনি তবে এই ব্যাপারে যে বিষয়ে বলতে চাচ্ছিলেন যে আসলে আমাদেরকে বিনিয়োগকারী হিসেবে যখন যেভাবে ডাকা হবে আমরা প্রস্তুত। তো ডাকাই তো হয় না। ডাকা না হলে বিনিয়োগকারীরা যাবে কোথায়? তো আশা করি আপনি বুঝতে যেটা পেরেছেন। বললেন, এখানে আপনি যেটা বললেন আসলে আমি ও কথাটাই বুঝার চেষ্টা করলাম যে আমি তো আসলে আমার জায়গা থেকে কাজ আমি মানে আমি তো আমার কাছে তথ্য নাই। তথ্যগুলো তাদের কাছ জি, থেকে আসছে। এই তথ্যটা যদি আমাকে দেয়, আমি ওই তথ্যটা আবার ডেলিভারি দেবো কোথায়? আমার জায়গা থেকে। যখন এই তথ্য মানুষের মোটিভেশন কিন্তু তৈরি হয় তথ্য থেকে। আপনি দেখেন এই মুহূর্তে আপনার কোনো একটা স্যাড নিউজ আসলো, আপনি সাথে সাথে কিন্তু আপনার ইমোশন, আপনার মোটিভেশন, আপনার ফেস কাটিং সবকিছু চেঞ্জ হবে। আর আপনি যদি এই মুহূর্তে একটা গুড নিউজ পান, তাহলে আপনার টোটাল মেসেজ, আপনার মোটিভেশন, আপনার ফেস কাটিং চেঞ্জ হবে। তো আসলে আমাদের কিন্তু মেসেজ, ইনফরমেশন হচ্ছে কি আমাদের একটা বড় শক্তি। ইনফরমেশন আপনাকে কি করবে? জীবিত রাখবে। তো আমাদের যদি কোম্পানি যে কাজগুলো করছে, এই ইনফরমেশন গুলো আমরা সঠিক করে যদি আমরা পাই, সেক্ষেত্রে পাওয়ার মাধ্যমটা কি? পাওয়ার মাধ্যম হচ্ছে আমাদের যে আপ লেভেল, টপ লেভেল যেভাবে ছিল সিস্টেম গুলো, যেমন আমাদের ডায়মন্ড আছে, পিএইচডি ফোরাম ছিল, পিএইচডি ছিল। এই ধরনের এখন আমার কাছে মনে হলো যে ফিজিক্যাল মিটিং দরকার। আমার কাছে মনে হচ্ছে যে এখন যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম আছে, অনলাইন জুম মিটিং আছে, গুগল আছে, মিট আছে, বিভিন্ন ভাবে যদি মনে করে যে আমরা কি করব, আমরা মান্থলি হলে একটা মিটিং করব ম্যানেজমেন্টের সাথে বা আমাদের যে আমাদের যে ক্যাটাগরি যেটা আছে যেমন পিএইচডি, এ ধরনের যদি সিস্টেম ডেভেলপ করে, তাহলে আমার কাছে মনে হয় যে অনেকের কাছে তথ্য আসবে, অনেক কাছে পরামর্শ আসবে, যে পরামর্শ কাজ করতে আরো উৎসাহী করবে বা আরো আরো গতিশীল করবে কাজটাকে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যারা আমাদের টপ লেভেল আছে তাদেরকে আমার একটাই দাবি থাকবে যে আপনারা আহ, আপনি যদি গুগল মিটে বা জুমের মাধ্যমে মিটিং করেন, তাহলে আমার এই যে আপনার লাখ লাখ টাকা খরচ হবে না, ক্ষতি হবে না। জাস্ট আপনি হাই হ্যালো করলেন এবং মেসেজ গুলো যেটা পেয়েছেন সেটা আপনি বোর্ড 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 অফ ডিরেক্টর যারা থাকবে তারা আমাদের যারা কি বলবে, আমাদের যারা টপ লেভেলে যারা ডায়মন্ড লেভেলে থাকবে তারাকে ইনফরমেশন করলো, ডায়মন্ডরা যারা কারো পিএইচডি দেরকে দিল, পিএইচডি দিকে যারা দিল, যারা এক্সিকিউটিভ দিল, এভাবে যদি ডিসেন্ট্রালাইজ হয়, তাহলে কিন্তু আবার দেখবেন যে আমাদের ঘুরে দাঁড়াতে বা ইনফরমেশন গুলো আমাদের পেতে আমাদের খুব বেশি সময় লাগবে। আর যখন সময়ের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনে কাজ করবে, তখন ম্যানেজমেন্টের কাজ করতে আর একটু ভালো লাগবে, আর একটু উৎসাহ তৈরি হবে যে না আমাদের সাথে অনেকগুলো কি আছে, সেনাবাহিনী অনেকগুলো অ্যাক্টিভ ফোর্স আছে, তারা কি করতে পারবে, তারা আমাকে আমাকে সহযোগিতা করবে। তো এটা আমার মনে হয় যে যদি আমরা ফিজিক্যালি অনেক সময় চিন্তা করি যে আমার রাস্তা খরচ করে যাবো, আমি খরচটা না বাঁচিয়ে, খরচ না করে আমরা কি করতে পারি, আমরা অনলাইন প্ল্যাটফর্মে ধরে আমরা মিটিং গুলো
যদি বাস্তবায়ন করি, দেখবেন যে আবার নতুন ভাবে কি হবে, অনেকের ভিতরে মানে আবার নতুন ভাবে স্বপ্ন তৈরি হবে, নতুন ভাবে পুনর্জীবন তৈরি হবে, এবং তারা অ্যাক্টিভিটি তাদের ভিতরে পরিলক্ষিত হবে। তবে এটাই দরকার আছে, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে বেসিক্যালি সবকিছু ঠিক গেল, কিন্তু আপনার কি নাই, আপনার সেট আপ নেই, তখন কিন্তু আপনি আবার ধরা খাবেন। কারণ একটা প্রতিষ্ঠান রান করার পর যদি তার সেল না থাকে, সেই প্রতিষ্ঠানের কোনো ভ্যালু নেই। তাহলে সেল তৈরি করতে হলে আপনার সেট আপ তৈরি করতে হবে। সেট আপ তৈরি করতে আপনি কোম্পানি ঠিক হলে তারপর সেট আপ তৈরি করবেন, তাহলে কিন্তু এটা ভালো। তাহলে কিন্তু আবার আপনি সমাজ পিছিয়ে যাবেন। এই জন্য যে যেটা হবে যে আপনি, আমরা যদি ওই ধরনের আমাদের সেট আপটা ঠিক থাকে, সেট আপটা এখন থেকে অর্গানাইজ থাকে এবং অ্যাক্টিভ থাকে, কোম্পানি চালু হলো, দেন আমরা কি করলাম, সিস্টেম চালু চালু হলো, তাহলে দেখবে যে দ্রুত আমরা কামব্যাক করতে হবে। এই জন্য আমাদের অ্যাক্টিভিটি, এবং আমরা দেখেন যে 5 জুন আমাদের কোম্পানি প্রতিষ্ঠা বার্ষিকী গেল, 5 জানুয়ারি আমরা কেক না কাটি, আমরা অন্তত আমরা অনলাইনে একটা মিটিং করতে পারতাম যে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করি। বিভিন্ন ভাবে চাইলে আমরা কি করতে পারি, আমাদের নেটওয়ার্কটাকে অ্যাক্টিভ রাখতে পারি। এটা আমাদের দাবি, এবং আমি বলবো যে আজকে লাইফটা তারা দেখে থাকে, আমাদের যে টপ লেভেল এটা আছে, তাদেরকে আমার অনুরোধ থাকবে যে আপনারা মানে আপনারা দেখেন, আপনারা যদি দেখতে না পান তাহলে করার দরকার নেই। যদি আপনাদের মনে হয় না যে আবার কামব্যাক করবে, তাহলে দরকার নেই। আর যদি মনে হয় যে না, আপনারা স্বপ্ন দেখছেন দেখেন, বা প্ল্যান থেকে ঘুরে আসতে মনে হয়, তাহলে আপনারা আবার কি করেন, আমাদেরকে অন্তত অনলাইন প্ল্যাটফর্মে ধরুন অ্যাক্টিভ করেন। এটা আমার দাবি। আর যেহেতু আমরা না দেখার কোনো কারণ নেই, কারণ সরকার থেকে যেহেতু আমাদের বোর্ড অফ ডিরেক্টর তৈরি করতেছে হাইকোর্ট থেকে, হ্যাঁ সরকার। কারণ আপনি একটা জিনিস মনে রাখতে হবে যে মানুষ কখনো স্থায়ী না, সিস্টেম স্থায়ী। হ্যাঁ, তো সেক্ষেত্রে আজকে আপনি আছেন, কালকে নাও থাকতে পারে, আমি আছি, নাও থাকতে পারে। এখন বোর্ডে যারা ডিরেক্টর আছে, আজকে আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু সিস্টেমেটিক ভাবে বোর্ড অফ ডিরেক্টর পরিবর্তনশীল। হ্যাঁ, যে যার দায়িত্ব আছে সে কাজ করবে। সেক্ষেত্রে আমরা যদি আমরা এই সিস্টেম গুলোকে ফলো করি, এবং তাহলে আমি আমাদের প্রতিষ্ঠানটাও সামনে দিয়ে এগিয়ে যাবে, এবং আমাদের কোনো বাধা নেই। আমরা ব্যক্তিগত ব্যক্তি কেন্দ্রিক প্রতিষ্ঠানটাকে না তৈরি করে আমরা যদি সিস্টেম কেন্দ্রিক তৈরি করি, তাহলে এই প্রতিষ্ঠান ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, ব্যক্তি যে কোনো প্রবলেম করতে পারে, হ্যাঁ, ব্যক্তি ফৌজদারি মামলায় জড়িত থাকতে পারে, যা যা এই বিষয় হতে পারে। কিন্তু সিস্টেম তো কখনো সিস্টেম করবে না। তাহলে সিস্টেম কেন্দ্রিক যদি আমরা এই কোম্পানিটাকে মানে আমরা ডেভেলপ করতে পারি, তাহলে দেখবেন যে এই প্রতিষ্ঠান আপনি থাকবেন না, এই বিষয়ে কেউ থাকবেন না, বা প্রতিষ্ঠান চলতে থাকবে। অনেক প্রতিষ্ঠান আছে না, দেখেন না, যমুনা টেলিভিশনের মালিক মারা গেছে, কিন্তু প্রতিষ্ঠান দেখেন তো কোনো প্রকার ভাটা নেই, সেম সেম গতি চলছে। এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে, প্রাণ রাফেল মালিক মারা গেছে, আজকে প্রতিষ্ঠানে কিন্তু কোনো তার ক্ষতিগ্রস্ত না, সেম গতি চলছে। এভাবে দিন দিন দিনের পর দিন অনেক কোম্পানির মালিক মারা যাবে, থাকবে না, কিন্তু সিস্টেম ঠিক থাকলে প্রতিষ্ঠান চলবে। আজকে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের মানে সিস্টেমগত ভাবে না চলার কারণে, ব্যক্তিকেন্দ্রিক চলার কারণে আজকে আমরা পড়ে আছি এই অবস্থা। আর যদি সিস্টেমগত ভাবে চলতাম, তাহলে আজকে কিন্তু আমরা এই অবস্থায় হতাম না, আর আমরা সামনের দিকে আগে যেতে পারতাম। এই জন্য আমার দাবি থাকবে আগামীতে আমাদের আর ব্যক্তিকেন্দ্রিক আমার প্রতিষ্ঠান আমরা দাঁড় করবো না, আমরা সিস্টেম কেন্দ্রিক দাঁড় করবো। সিস্টেম চলবে, মালিক কেউ চিনবে না যে কে কোম্পানির মালিক, কিন্তু কি হবে, সিস্টেম কাজ করবে, অটোমেটিকলি কি কোম্পানি রাইজ করবে, যারা এর সাথে সংশ্লিষ্ট থাকবে তারা কখনো আর ক্ষতিগ্রস্ত হবে না। এটা আমার পরামর্শ হবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব জমশেদ আলী, আপনার মূল্যবান সময় দিয়েছেন আমাদের আজকের এই প্রোগ্রামে। তো আশা করি আপনার এই পরামর্শগুলো অবশ্যই গুরুত্বের সাথে মালিক পক্ষে যারা আছেন বিবেচনা করবেন। বিশেষ করে বিনিয়োগকারীদের সাথে ভাব বিনিময়টা অত্যন্ত জরুরি আমি মনে করি। তো প্রতি মাসে যেভাবে বোর্ড মিটিং গুলো হচ্ছে, এভাবে প্রতি মাসে অবশ্যই ডিস্ট্রিবিউটরদেরকে নিয়েও কিছু বাজেট আমাদের মালিক পক্ষের করা উচিত। অ্যাটলিস্ট একটা পিএইচডি কনফারেন্স অন্তত প্রতি মাসে করা উচিত। সেটা আর্থিক সংকটের কারণে সরাসরি করতে না পারলেও অন্তত অনলাইন কনফারেন্সেও যদি একটা পিএইচডি কনফারেন্সও অন্তত করা হয়, তাহলে একদিকে মালিক পক্ষের অবস্থান থেকে বোর্ড মিটিং, আর একদিকে পিএইচডি কনফারেন্সের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে কি কার্যক্রম তারা করছেন সেই আপডেট গুলো পৌঁছে দেওয়া যায়। এই দুইটা জিনিস যদি কন্টিনিউ প্যারালালি চলে, সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের কাজ আরো গতিশীল হবে। তো জনাব জমশেদ আলী, আপনার মূল্যবান দীর্ঘ প্রায় 1 ঘন্টা সময় আপনি আমাদের এই প্রোগ্রামে সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। নেক্সট লাইভে আবারও সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।